আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। ঘড়ির কাঁটায় ঠিক 12টা। আজকে সোমবার 2020-21 শিক্ষাবর্ষ, অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য ফিনান্স, ব্যাংকিং ও বিমা বিষয় নিয়ে হাজির আমি তানজিরুল হোসেন রাব্বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা প্রায় 1 মাস ধরে অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, ফিনান্স ফার্স্ট পার্ট, এটা আমরা করতেছিলাম। অ্যান্ড অলরেডি উই হ্যাভ টেকেন আ নাম্বার অফ ক্লাসেস অ্যান্ড টুডে ইজ দ্য ফাইনাল ক্লাস অফ দিস চ্যাপ্টার, রাইট? আজকে আমরা অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তর শেষ পর্বে আছি। আমরা আজকে 3টা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সেই 3টা টপিক দেখতে পাচ্ছ: মূলধন নিয়ন্ত্রণ, এনপিবি ভার্সেস আইআরআর, লিমিটেশন অফ ক্যাপিটাল বাজেটিং। তবে তার আগে আমি একটু দেখে নিই যে আজকের ক্লাসে আমাদের সাথে কারা কারা জয়েন করেছে। আশা করি তোমরা সবাই ভালো। আমি দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। তো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও শিক্ষার্থী বন্ধুরা, এবং অবশ্যই তোমাদের রোল নাম্বারটি তোমাদের রোল নাম্বারটি কমেন্ট সেকশনে করে দেবে। যদিও এটা ফার্স্ট ইয়ার, অর্থাৎ আমাদের যারা একাদশ শ্রেণী তাদের জন্য, বাট আমি বলবো যে এই ক্লাসটা আমাদের যারা সেকেন্ড ইয়ারের আছো, অর্থাৎ যারা এবছর পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটা খুব 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 গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করব ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও এবং তোমাদের রোল নাম্বারটি লিখে দাও, যাতে করে আমরা বুঝতে পারি যে কারা কারা আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী বন্ধুরা আজকে জয়েন করে ফেলেছো। অবশ্যই তোমরা রোল নাম্বারটি লিখে দাও শিক্ষার্থী বন্ধুরা। কাব্য জয়েন করেছে, তাসনিম জয়েন করেছে। আজকে কিন্তু আমরা শেষ পর্বে আছি, আজকে কিন্তু আমাদের শেষ পর্ব শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব যে অবশ্যই ক্লাসটা তোমরা দ্রুত শেয়ার করে দাও। আমিও আমার ওয়ালে শেয়ার করে দিই শিক্ষার্থী বন্ধুরা। ক্লাসটা আমি আমার ওয়ালে শেয়ার করে দিয়েছি, ক্লাসটা তোমরাও শেয়ার করে দাও। তো তোমরা জানো যে আমরা ফিনান্সের এই যে অধ্যায়টা, অষ্টম অধ্যায়, যেটার সম্পর্কে আমরা বেশ অনেক দিন ধরেই আলোচনা করতেছিলাম। আমাদের সাথে শাহিন জয়েন করেছে, নোমান জয়েন করেছে, প্রমি, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে আমি আজকে 3টা টপিক নিয়ে আলোচনা করব। একটা হলো মূলধন নিয়ন্ত্রণ, একটা হলো এনপিবি ভার্সেস আইআরআর, অর্থাৎ এনপিবি এবং আইআরআর ভিতরে আমরা কোনটা ইউজ করব। দ্য টু টেকনিক্স আর ডিসকাউন্টেড টেকনিক্স, দুইটাই হলো বাট্টাকৃত পদ্ধতি। উই ক্যান কনক্লুড অর উই ক্যান মেক আওয়ার ইনভেস্টমেন্ট ডিসিশন বাই এনপিবি অর আইআরআর. Both are suitable in case of selecting the investment projects, but which technique should we prefer more, or which technique is comparatively more preferable in the practical market or in the practical field? আমরা সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমরা আলোচনা করার চেষ্টা করব দ্য লিমিটেশন অর দ্য ডিমেরিটস। আমরা আসলে ডিমেরিটস বা অসুবিধা বলবো না, আমরা বলবো যে মূলধন বাজেটিংয়ের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হলো মূলধন নিয়ন্ত্রণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাশে একটা ছক দেখতে পাচ্ছ আমার বিশ্বাস। তো তোমরা একটু কমেন্টসে জানাও যে এই যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, তো এই ছকে আমাদের সামনে 3টা প্রজেক্ট আছে: ক প্রকল্প, খ প্রকল্প, গ প্রকল্প। উই হ্যাভ 3 প্রজেক্ট টু বি সিলেক্টেড। আমাদের সিলেক্ট করার মতো 3টা প্রজেক্ট আছে। তুমি যদি ক প্রকল্প তুমি যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে বিনিয়োগ করতে হবে 50,000 টাকা। তুমি যদি খ প্রকল্প নিতে চাও, খ প্রকল্প যদি তুমি গ্রহণ করতে চাও, খ প্রকল্পে লাগবে 40,000, ক প্রকল্পে 50,000 আর গ প্রকল্পে 50,000। 3টা প্রকল্প আলাদাভাবে দেওয়া আছে। ক প্রকল্পের ক্ষেত্রে আইআরআর এর একটা মান দেওয়া আছে 20%,
খ প্রকল্পের ক্ষেত্রে আইআরআর একটা মান দেওয়া আছে 13%, আর গ প্রকল্পের ক্ষেত্রে আইআরআর একটা মান দেওয়া আছে 18%। বাট তোমার কাছে মোট ইনভেস্টমেন্ট মানি আছে, অর্থাৎ বিনিয়োগ করার মতো তোমার কাছে মোট অর্থ আছে 1 লাখ টাকা, তোমার কাছে মোট টাকা আছে 1 লাখ টাকা। এখন তোমরা একটু কমেন্টসে জানাই দাও যে এই অবস্থায় আমরা কি করতে পারি। আমাদের কাছে মোট টাকা আছে কিন্তু 1 লাখ, কিন্তু এখানে মোট বিনিয়োগ করার জন্য তোমার লাগবে 50, 1 লাখ, 1,40,000। বাট ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট অফ মানি, ইউ হ্যাভ ল্যাক অফ মানি, ডিউ টু you don't have sufficient money, you cannot choose all the projects at a time. Why? Because you are in short of money, in short of investment or in short of capital. তোমার কাছে পর্যাপ্ত ক্যাপিটাল কিন্তু নাই, তোমার কাছে মোট টাকা আছে 1 লাখ। এখন তোমরা কমেন্টসে একটু জানাই দাও যে এই 3টে প্রজেক্টের ভিতরে আমরা কি 3টাই নিতে পারবো। যদি 3টা নিতে পারি তাহলে উত্তর জানাও যে হ্যাঁ স্যার আমরা 3টা নিতে পারবো, কমেন্টসে জানাও। আর যারা 3টা নিতে পারতেছো না, যেহেতু আমাদের 1 লাখ টাকা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা নেব? আমরা কি ক নেব, না খ নেব, না গ নেব, নাকি আমরা ক খ নেব, নাকি আমরা খ গ নেব, নাকি আমরা ক গ নেব? তো তোমরা একটু কমেন্টসে দ্রুত জানাও যে এই অবস্থা আমাদের কাছে, এই অবস্থা যে আমাদের 1 লাখ টাকা আছে, ক প্রকল্পে বিনিয়োগ করলে লাগবে 50, খ প্রকল্পে 40, গ প্রকল্পে 50,000। ক প্রকল্পের আইআরআর দেওয়া আছে, খ প্রকল্পের আইআরআর দেওয়া আছে 13%, গ প্রকল্পের আইআরআর দেওয়া আছে 18%। Now what should we do? What will be our investment process, or what should we do to accept this investment proposals or investment decision? How can we take this decision? Just write down your comments in the comment section. তোমরা এখন কোনটা চুজ করবে? আমাদের কাছে 3টা প্রকল্প আছে। আমি একটু কমেন্টসে দেখি। হ্যাঁ, অনেকেই লেখা শুরু করছো, রাইট। অনেকেই কিন্তু কমেন্টসে লেখা শুরু করছো, রাইট। অনেকেই কমেন্টসে সঠিক উত্তর দেওয়ার করতেছে। আরও কয়েকজন উত্তর দাও, আমাদের কাছে টাকা আছে মাত্র 1 লাখ টাকা। কতে বিনিয়োগ করলে লাগবে 50, কয়ের মোট বিনিয়োগ 50,000 টাকা লাগবে, ক্ষয়ে বিনিয়োগ লাগবে 40,000, গয়ে লাগবে 50,000। এই অবস্থায় আমরা কি করব? আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, মহুয়া জয়েন করেছে, আলবিয়া জয়েন করেছে, কাশপিয়া জয়েন করেছে। তোমরা একটু কমেন্টসে জানাও যে আমরা এই অবস্থায় এখন তাহলে কি করব। আমাদের সামনে হাবিব একটা উত্তর দিয়েছে, হাবিব উত্তর দিয়েছে যে স্যার আমরা ক প্রকল্প এবং গ প্রকল্প গ্রহণ করব। হ্যাঁ, আরও অনেকেই উত্তর দিচ্ছে, দ্রুত কমেন্টসে জানাও যে আমাদের কাছে এখন মোট আছে 1 লাখ টাকা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। দেখো, ক প্রকল্পের আইআরআর হলো 20%। আমরা জানি যে আইআরআরের ক্ষেত্রে যেটা বেশি সেটা আমরা গ্রহণ করতে পারি। আর 3টা প্রকল্প কিন্তু স্বাধীন প্রকল্প, 3টা প্রকল্প স্বাধীন প্রকল্প। তুমি কও নিতে পারো, কারণ তোমার 1 লাখ টাকা আছে, তুমি ক নিতে পারো, 50,000 টাকা তোমার লাগবে। তুমি খ নিতে পারো, 40,000, 90,000 টাকা হয়ে যায়। আবার তুমি গও নিতে পারো না, একসাথে কিন্তু 3টা নিতে পারতেছো না। এখন এই অবস্থায় আমরা কি করব? তর্না জানাইছে ক ও গ, মহুয়া জানাইছে ক ও গ, আলবিয়া জানাইছে ক ও গ, রাইট। তোমাদের সবার উত্তর সঠিক। আমরা এই অবস্থায় আমরা ক এবং গ নিতে পারি। এখন একটু তোমরা কমেন্টসে জানাও যে আমরা খ কেন নিলাম না। একটু কমেন্টসে জানাও যে তোমরা বললা যে স্যার আমরা ক এবং গ নিব, আমরা খ নিব না। এই খটা আমরা নিলাম না কেন? আমরা ক এবং খও তো নিতে পারতাম, অথবা খ এবং গও তো নিতে পারতাম, কেন নিতে পারি নাই? What are the reasons behind these selections? Just write down your comments in the comment box, please. দ্রুত লিখো। হাবিব একটা উত্তর দিয়েছে সঠিক। হাবিব বলেছে যে স্যার ক এবং গ এর আইআরআর বেশি। আচ্ছা, ক এর আইআরআর আমরা দেখতে পাচ্ছি 20%, আর গ এর আইআরআর দেখতে পাচ্ছি 18%। তার মানে ক এবং গ এই দুইটার আইআরআর বেশি। আমরা জানি যে আইআরআর বেশি যে প্রকল্প বা যেই প্রকল্পগুলোর আইআরআর বেশি হবে সেই প্রকল্প বেশি লাভজনক। এনপিবির ক্ষেত্রেও সেম, যেই প্রকল্পের এনপিবি সবচেয়ে বেশি সেই প্রকল্প লাভজনক। এমনকি এআরআর মানে গড় মুনাফার হারের ক্ষেত্রেও যেই প্রকল্পে এআরআর বেশি সেই প্রকল্প লাভজনক। আবার পেব্যাকের ক্ষেত্রে যেই প্রকল্পের পেব্যাক সময় কম সেই প্রকল্প লাভজনক। আলবিয়া লিখেছে যে স্যার ক্ষয়ের আইআরআর কম, রাইট। আলবিয়ার উত্তর সঠিক। তো আমরা এই যে প্রকল্পগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কি করলাম? প্রকল্পর লাভজনকতা বিশ্লেষণ করলাম। কি বিশ্লেষণ করলাম?
প্রকল্পের ক্ষেত্রে কোনটা লাভজনক সেটা আমরা বিশ্লেষণ মানে গুরুত্ব দিলাম। প্রকল্পের কি গুরুত্ব দিলাম এখানে কি শিক্ষার্থী বন্ধুরা? লাভজনক মানে কোনটা বেশি আমাদের কাছে বেশি প্রফিটেবল, কোনটা আমাদের কাছে তর্নার উত্তর সঠিক। ফয়সাল আমাদের সাথে মাত্র জয়েন করেছে, সাকিবা আমাদের সাথে নাজমুল সাকিবা মাত্র জয়েন করেছে, তোমাদেরকে ধন্যবাদ। তো আমরা এক্ষেত্রে খটা নেই কারণ খ আমাদের কম লাভজনক, কারণ কয়ের আইআরআর বেশি, গয়ের আইআরআর বেশি। এখন আমাদের 1 লাখের ভিতরে আমি কও নিতে পারি, এটা 1 লাখের ভিতরে আমার টাকা আছে, গও নিতে পারি 50-50 1 লাখ। এখন খ আমরা নিতে পারতাম, ক এবং খ নিতে পারতাম, সেক্ষেত্রে সমস্যা হতো যে খয়ের আমাদের আইআরআর কম, আবার একসাথে ক খ গ তিনটা আমরা নিতে পারতেছি না কারণ আমাদের 1,40,000 নাই। এখন এই অবস্থায় আমরা কি করব? প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেব কিসের ভিত্তিতে? কারটা বেশি লাভজনক, অর্থাৎ প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে এখন আমরা এই মূলধনটা বিনিয়োগ করব। অর্থাৎ আমরা এখন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেব। কোন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেব? যেগুলো বেশি গ্রহণযোগ্য। এখন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কয়ের আইআরআর বেশি, তার মানে এটা বেশি গ্রহণযোগ্য, নাম্বার 1 সিলেকশনে আছে। এরপর গয়ে আছে 18%, এটা নাম্বার 2 সিলেকশনে আছে। আর খ হলো 13%, তার মানে এটা কম। তার মানে আমরা এখন প্রকল্প গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এই 1 লাখ টাকা বিনিয়োগ করব। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি এই মূলধন নিয়ন্ত্রণ কি? মূলধন নিয়ন্ত্রণ হলো এমন একটা অবস্থা যখন আমাদের পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে না, ইনভেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ তহবিল থাকে না। সেক্ষেত্রে আমরা প্রকল্পগুলোর গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে যেগুলো বেশি লাভজনক সেগুলো আমরা গ্রহণ করি। এই যে আমরা প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রকল্পগুলোকে গ্রহণ করলাম, এইটা কি বলা হয়? মূলধন রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ। ইংলিশে বলা হয় ক্যাপিটাল রেশনিং। শিক্ষার্থী বন্ধুরা, মূলধন নিয়ন্ত্রণকে ইংলিশে কি বলা হয়? ক্যাপিটাল রেশনিং বা মূলধন রেশনিং, বাংলায় বলা হয় মূলধন নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন এখান থেকে যদি আমি একটা প্রশ্ন করি, আমার আগের ব্যাচের এক শিক্ষার্থী, সে পুলিশে চাকরি করতেছে, বাংলাদেশ পুলিশে, জিয়াউর রহমান জয়েন করেছে। ধন্যবাদ জিয়াউর রহমান, তোমাকে, তুমি আমার পুরান স্টুডেন্ট, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কি বললাম যে এখন যদি এখান থেকে আমরা জানতে চাই যে মূলধন রেশনিং বা মূলধন নিয়ন্ত্রণ কি, সেটা কিন্তু আমি সহজেই ব্যাখ্যা করতে পারবো। যে আমার যদি প্রশ্ন করে হোয়াট ইজ ক্যাপিটাল রেশনিং, মূলধন নিয়ন্ত্রণ কি, আবার যদি প্রশ্ন করা হয় মূলধন নিয়ন্ত্রণ কেন করা হয়, সেক্ষেত্রে বন্ধুরা এটার কি অ্যান্সার আমরা দিতে পারবো না? বলো তো, একটু তোমরা বলো তো, মূলধন নিয়ন্ত্রণ কেন করা হয়? যদি প্রশ্নটা অন্যভাবে বলতো যে মূলধন নিয়ন্ত্রণ কিভাবে করা হয়, আমরা কি এটা অ্যান্সার দিতে পারবো? তোমরা একটু কমেন্টসে আমাকে জানাও। আমি 3টা প্রশ্ন করেছি, এখান থেকে 3টা প্রশ্ন করেছি। মূলধন নিয়ন্ত্রণ কি বা মূলধন রেশনিং কি, এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো মূলধন নিয়ন্ত্রণ কেন করা হয়, মূলধন রেশনিংটা কেন করা হয়। 3 নম্বর প্রশ্ন হলো মূলধন নিয়ন্ত্রণটা কিভাবে করা হয়। আমাদের সামনে অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করতেছো, রাইট, অনেকেই আমাদের সাথে আজকে জয়েন করেছো। লট অফ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অলরেডি জয়েন্ট ইন টুডেস ক্লাস। থ্যাংকস হু আর ওয়াচিং অ্যান্ড হু আর পার্টিসিপেটিং উইথ মি ইন মাই ক্লাসেস। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 3টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। মূলধন নিয়ন্ত্রণ কি? মূলধন নিয়ন্ত্রণ হলো প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে মূলধন বিনিয়োগ করাকে বলা হয় মূলধন নিয়ন্ত্রণ, যেটা কিন্তু আমরা এখানে করছি। আমাদের টাকা আছে 1 লাখ টাকা, এখানে আমরা অগ্রাধিকার দিয়েছি, যেটা আমাদের বেশি লাভজনক সেটা আমরা গ্রহণ করছি। তাহলে এটা হলো মূলধন নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন হলো মূলধন নিয়ন্ত্রণ কেন করা হয়, কেন মূলধনটা তোমাকে নিয়ন্ত্রণ করা লাগতেছে? নিয়ন্ত্রণ শব্দটা কি? মানে বুঝে শুনে ইনভেস্ট করা। যখন তোমার হাতে অনেকগুলো লাভজনক প্রকল্প থাকবে, a lot of profitable projects already in your hands, but you cannot select all the projects at a time because you have insufficient of money, you are running out of money, you are in short of capital, মানে তোমার কাছে পর্যাপ্ত তহবিল নাই। এখানে কিন্তু সেই সিচুয়েশন হয়েছে। 50,000, 40,000, 50,000, 3টার বিনিয়োগ মোট 1,40,000, কিন্তু তোমার কাছে কিন্তু টাকা আছে 1 লাখ। You cannot choose all the 3 projects at a time because you have লিমিটেড ক্যাপিটাল, লিমিটেড ইনভেস্টেড মানি, ইনভেস্ট করার মতো লিমিটেড মানি আছে বা ক্যাপিটাল আছে, বাট 3টাই কিন্তু আমাদের
এখানে গ্রহণযোগ্য, বা কারণ যেহেতু তিনটা স্বাধীন প্রকল্প, তিনটাই কিন্তু আমরা গ্রহণ করতে পারি। এক্ষেত্রে আমরা কি করি, যখনই মূলধন আমাদের কম থাকে বা পর্যাপ্ত সাফিসিয়েন্ট মানি থাকে না, পর্যাপ্ত তহবিল থাকে না, সেক্ষেত্রে যেই প্রকল্পগুলো বেশি অগ্রাধিকার পাওয়া যোগ্য বা যেই প্রকল্পগুলো বেশি লাভজনক, আমরা সেই প্রকল্পগুলোকে গ্রহণ করি। যেমন এখানে ক এবং গ এই দুইটার আইআরআর কিন্তু সবচেয়ে বেশি। তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে, গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে যখন মূলধন কম থাকে ঠিক তখনই আমরা কি করি, মূলধন নিয়ন্ত্রণ করি। আর কিভাবে করি সেটা তো আমরা তোমাদেরকে বলিয়ে দিয়েছি। জুনায়েদকে ধন্যবাদ, হাবিবকে ধন্যবাদ, জিয়াউর রহমানকে ধন্যবাদ। থ্যাংক ইউ জিয়াউর রহমান, আজকে তুমি আমার সাথে ক্লাসে আসো। তো আমরা I think that you have already realized what is capital rationing and how can we do this capital rationing, in what situation we can go for capital rationing. I think that you have already realized this question for my today's first topic inshallah. তো এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় টপিক NPV বনাম IRR. My dear listeners and my dear students, you have already known this. In the previous classes, I have already discussed about what is NPV, how can we use this NPV technique, and how can we take the decision through NPV technique. At the same time, we have already known that what is the IRR. IRR means internal rate of return, and how can we select the investment projects through this discounted method. এটা কিন্তু আমরা অলরেডি জেনেছি। তো এখন আমরা দেখব প্র্যাকটিক্যাল ফিল্ডে, ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড IRR এবং NPVর ভিতরে হুইচ টেকনিক ইজ largely used or which technique is preferable in the practical field. আসলে ইনভেস্টরের কাছে বা যারা ইনভেস্ট করতে যাচ্ছে বিভিন্ন প্র্যাকটিক্যাল ফিল্ডে, তারা আসলে কোনটা বেশি ইউজ করে এই ডিসকাউন্টেড মেথডের ভিতরে। এবং তোমরা জানো যে অবাট্টাকৃত পদ্ধতির চেয়ে বাট্টাকৃত পদ্ধতি, মানে এই দুইটা পদ্ধতি ওয়াইডলি ইউজ হয় বা সবচেয়ে বেশি প্রিফারেবল। বাট এই দুইটার ভিতরে কিন্তু আবার একটু কম্প্যারিজন আছে। এই দুইটার ভিতরে কিন্তু আবার কোনটা বেশি গ্রহণ বা কোনটা বেশি মানুষ ইউজ করে, স্পেশালি আমি ইনভেস্টরের কথা বলতেছি। তো এক্ষেত্রে আমি তোমাকে একটা উদাহরণের কথা বলি। আমি 2007 সালে যখন আমি অ্যাজ এ বিবিএ স্টুডেন্ট ছিলাম, আমাদের থার্ড সেমিস্টারে একটা কোর্স ছিল ম্যানেজারিয়াল ফিনান্স। ওই কোর্সের একটা রিকোয়ারমেন্ট ছিল অ্যাসাইনমেন্ট। তো আমি এখানে আমার শ্রদ্ধেয় ঢাকা ভার্সিটি যে আমাদের চিটাগাং ইউনিভার্সিটি থেকে আমাদের যে স্যার আমাদের আসছিল হাসানুদ্দিন স্যার, তাকে আমি স্মরণ করছি। তো সে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট থ্রো করে যে এই অ্যাসাইনমেন্টটা তোমাদের ফিল আপ করতে হবে, এবং অ্যাসাইনমেন্টের একটা অংশ হলো ঢাকায় বিভিন্ন তোমার যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেগুলো তোমার ভিজিট করতে হবে। তো আমাদের ক্যাটাগরি ছিল ইন্স্যুরেন্স ক্যাটাগরি। তো আমরা সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভিজিট করি, মতিঝিলে যাই, তারপর হলো তোমার ওই যে কাজী নজরুল ইসলাম এভিনিউতে যাই, বিভিন্ন এভিনিউতে, এবং ঢাকা ভার্সিটির আশেপাশে বিভিন্ন কোম্পানিগুলো আমরা ভিজিট করি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তো আমি ওই অ্যাসাইনমেন্ট যে করি, ওই একটা টিমের আমি লিডার ছিলাম, দলনেতা ছিলাম। তো আমার টিমকে নিয়ে যখন আমি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা শুরু করলাম যে আসলে কেন আপনারা IRR বেশি পছন্দ করেন বা কেন NPV পছন্দ করেন, এই প্রশ্নের মাধ্যমে আসলে একটা অ্যানালাইসিসের মাধ্যমে তারাই আমাকে বলেছে যে 70% ইনভেস্টর আর 70% ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দে আর চুজিং NPV ইন কম্পারিজন উইথ IRR, অর্থাৎ NPVকে তারা বেশি সাপোর্ট করে বা NPVকে তারা বেশি ইউজ করে হোয়াইল সিলেক্টিং দ্য ইনভেস্টমেন্ট প্রজেক্টস। কারণ হলো এখানে NPV একটু তাদেরকে বেশি সুবিধা তাদের কাছে মনে হয় ইন কম্পারিজন টু IRR। তো সেই তিনটা কারণ যেটা আমি আসলে প্র্যাকটিক্যালি সেই অ্যানালাইসিস থেকে পেয়েছি, সেটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। তো NPVটা সবচেয়ে বেশি আমি আমার প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে দেখেছি যে নেট প্রেজেন্ট ভ্যালু বা NPV ইজ ওয়াইডলি ইউজড, widely accepted to the investors in comparison with the IRR, because তিনটা মেইন রিজনের কারণে। প্রথম যে রিজনটা আমি আমার সেই 2007-এর অ্যানালাইসিস থেকে পেয়েছি, এখন তোমরা সেটা বইতেও পাবা, সেটা হলো এই যে NPVতে যে বাট্টা করে, আমরা যে NPVতে যে বাট্টা করেছে তোমরা দেখেছিলা যে ক্যাশ ফ্লোগুলোকে যখন বাট্টা করে তখন কিন্তু মূলধন ব্যয় দিয়ে কিন্তু বাট্টাটা করা হয়। এই যে বাট্টাটা করা হলো অর্থাৎ বর্তমান মূল্য যে বের করা হলো, আমরা যখন NPV হোয়াইল উই সলভিং দ্য NPV ম্যাথস আমরা দেখেছি যে এখানে কে মানে হলো মূলধন ব্যয়, মানে NPVর ক্ষেত্রে
প্রকল্পগুলো বিনিয়োগ করা হয় বা প্রকল্পগুলো পুনঃ বিনিয়োগ করা হয় বা প্রকল্পগুলো বাট্টা করা হয় সেটা হলো মূলধন ব্যয়ের হারে বা মূলধন ব্যয় দিয়ে। বাট আইআরআরের ক্ষেত্রে তারা যে কাজটা করে আমরা দেখেছি, আইআরআরের ক্ষেত্রে তারা প্রকল্পগুলোকে বাট্টা করে, সেটা হলো আইআরআরের নিজস্ব একটা অজানা হার দিয়ে। আমরা যখন লাস্ট ক্লাসে আইআরআর নির্ণয় করেছি তোমরা দেখেছো যে আইআরআর নির্ণয় করার ক্ষেত্রে আমরা আইআরআরের যে রেটটা আছে ওই অজানা একটা রেট দিয়ে কিন্তু আসলে আমরা আমাদের প্রকল্পগুলোকে বাট্টা করছি। তো এখানে যে সমস্যাটা হয় যে এখানে আইআরআরটা কিন্তু আসলে ধরাটা যৌক্তিক না, বা আইআরআরের রেট দিয়ে যে আমরা মানে এটা যে করেছি প্রকল্পগুলোকে পুনরায় বিনিয়োগ করেছি বা প্রকল্পগুলোকে যে আমরা বাট্টা করেছি এটা আসলে যৌক্তিক না। বাট কে মানে মূলধন ব্যয়, এই মূলধন ব্যয় দিয়ে আসলে প্রকল্পগুলোকে বাট্টা করা বা প্রকল্পগুলোকে পুনঃবিনিয়োগ করার যে সিস্টেমটা এটা সবচেয়ে যৌক্তিক। এই কারণে এনপিভিটা সবচেয়ে বেশি প্রিফারেবল বা এনপিভিগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। আমাদের সাথে আমাদের কেবি হাই স্কুলের সম্মানিত একজন শিক্ষক, আমার খুবই একজন শুভাকাঙ্ক্ষী সাবিকুন নাহার ম্যাডাম, তিনি বাংলাদেশের একজন সেরা অনলাইন পারফর্মার। সে অলরেডি আমাদের ক্লাসে জয়েন করেছে। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম ফর ইউর ওয়েল উইশেস। তো যেটা বলতেছিলাম যে এনপিভির চেয়ে আইআরআরের এই একটা কম্পারেটিভলি একটা অ্যাডভান্টেজ আছে। দ্বিতীয় যে অ্যাডভান্টেজ বা দ্বিতীয় যেই কম্পারিজন সেটা হলো অসনাতন নগদ প্রবাহ। অসনাতন নগদ প্রবাহ, এই অসনাতন নগদ প্রবাহের ক্ষেত্রে এনপিভি একটা কার্যকর রেজাল্ট দেয়, বাট অসনাতন নগদ প্রবাহের ক্ষেত্রে আইআরআর কার্যকর রেজাল্ট দিতে পারে না। এখন প্রশ্ন হলো অসনাতন পদ্ধতি কি? অসনাতন পদ্ধতি বা অসনাতন নগদ প্রবাহ মানে হলো যেটাকে আমরা বলি নন কনভেনশনাল ক্যাশ ফ্লো। নন কনভেনশনাল ক্যাশ ফ্লো মানে হলো, আমি তোমাদেরকে বুঝাই তাহলে বুঝতে পারবা। ধরো এখানে বছর আছে 1, 2, 3, 4, ঠিক আছে? তো এখানে 10,000, এখানে 20,000, এখানে 8,000, এখানে 11,000। এটা কিন্তু একটা কনভেনশনাল নগদ প্রবাহ বা একটা ভালো বা সহজ নগদ প্রবাহ, জটিল নগদ প্রবাহ না। এইটার ক্ষেত্রে কিন্তু এই অবস্থায় কিন্তু আমরা এনপিভিও নির্ণয় করতে পারবো, এটার ক্ষেত্রে আমরা কিন্তু আইআরআরও নির্ণয় করতে পারবো। we will not face any problem while we solving either IRR or NPV, এটা কোনো সমস্যা নাই। বাট এটা যদি নন কনভেনশনাল কোনো ক্যাশ ফ্লো হয়, নন কনভেনশনাল ক্যাশ ফ্লো বা অসনাতন নগদ প্রবাহ হলো যখন একটা নগদ প্রবাহের ভিতরে একাধিক বিনিয়োগ থাকে বা একটা নগদ প্রবাহের ভিতরে একাধিক নগদ ক্যাশ আউটফ্লো থাকে বা নগদ বহিঃপ্রবাহ থাকে। ধরো এই প্রকল্পে বিনিয়োগ ছিল 40,000, কিন্তু তৃতীয় বছরে প্রকল্পে নতুন করে আবার বিনিয়োগ করা হয়েছে, তাহলে এখানে কিন্তু বিনিয়োগ 2 বার করা হলো। এই ক্ষেত্রে কিন্তু এনপিভি নিয়ে কোনো সমস্যা নাই, এনপিভি অ্যাজ ইউজুয়াল উই ক্যান সলভ। বাট এক্ষেত্রে আইআরআর বের করতে আমাদের একটু সমস্যা হবে। এক্ষেত্রে আমাদের 2 ধরনের আইআরআর বের হতে পারে। এক্ষেত্রে আমাদের কি 2 ধরনের আইআরআর বের হতে পারে, যেটা আমাদের সবচেয়ে সমস্যার কারণ। তো এই অসনাতন নগদ প্রবাহ অর্থাৎ যখন একাধিক নগদ বহিঃপ্রবাহ বা বিনিয়োগ পরিমাণ একাধিক থাকে, যেটাকে আমরা বলি ঋণাত্মক নগদ প্রবাহ, তো সেক্ষেত্রে এনপিভি ব্যবহার করা যায়। বাট সেক্ষেত্রে কিন্তু আইআরআর ব্যবহার করা আমাদের জন্য একটু মুসিবত বা একটু জটিলতার কারণ হয়। যদি এটা করা যায়, অন্য টেকনিক আছে এমআইআরআর দিয়ে সেটা করা যায়, এমআইআরআর, যেটা আমরা অনার্সে বা বিবিএ বা এমবিএতে গিয়ে দেখব। বাট সেটা করাটাও একটু জটিল পদ্ধতি, এই কারণে একাধিক আইআরআর বের হওয়াটা আমাদের জন্য একটু বিব্রতকর। এই অসমান নগদ প্রবাহ এই পয়েন্টের ভিত্তিতে আমরা বলি যে এনপিভিটা সবচেয়ে বেশি কার্যকর ইন কম্পারিজন টু আইআরআর। তো শেষ যে কারণটা সেটা হলো ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথড, শেষ যে কারণটা সেটা হলো ট্রায়াল অ্যান্ড এরর মেথড, যেটা বাংলায় বলা হয় ভুল করে শিক্ষা পদ্ধতি। My dear students, from the previous classes, while we solving the IRR technique from the previous classes, I think that you can remember that আমরা যখন IRR বের করতে গিয়েছিলাম
we have selected 2 NPV, first one positive NPV, second one negative NPV, and we have taken 2 IRR, lower rate আর একটা হলো higher rate। তো এই যে higher rate, lower rate, NPV পজিটিভ নেওয়া, NPV নেগেটিভ নেওয়া, এরপর যে আমরা একটা সূত্রের মাধ্যমে যে IRRটা বের করেছিলাম সেটাকে আমরা বলেছি ভুল করে শেখা পদ্ধতি। তো NPV বের করতে হলে কিন্তু এই কোনো ঝামেলার ভিতরে যাওয়া লাগে না। NPV হলো ডাইরেক্ট, NPVটা হলো কি ডাইরেক্ট মেথড, বাট IRR ক্ষেত্রে আমাদের এই ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা ব্যবহার করতে হয়, যেটা একটু কি সমস্যা, একটু জটিল, একটু টাইম কনজিউমিং, একটু এমব্রেসিং, একটু কমপ্লেক্সিং। তো এই কারণে আমরা বলি যে NPVটা আমাদের যারা রিয়েল ফিল্ডে যারা ইনভেস্টর বা কোম্পানি তারা এটা ইউজ বেশি করে ইন কম্পারিজন টু IRR। ডিউ টু দিস ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যাওয়া লাগে IRR এর ক্ষেত্রে, NPVর ক্ষেত্রে সেই ঝামেলার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের IRR এবং NPVর ভিতরে আমরা NPVটা বেশি গ্রহণ করি বা NPVটা আমাদের বেশি গ্রহণযোগ্য কেন সেটা আমি আলোচনা করলাম। এখন আমরা যেটা আলোচনা করব আমাদের আজকের শেষ টপিক, সেটা হলো মূলধন বাজেটিংয়ের সীমাবদ্ধতা বা মূলধন বাজেটিংয়ের বেশ কিছু সমস্যা আছে, সেটা নিয়ে আমি আজকে আমার ক্লাসটা শেষ করব। মূলধন বাজেটিংয়ের বেশ কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা এখন দেখব। প্রথম সীমাবদ্ধতার পয়েন্ট হলো অনিশ্চিত বিশ্ব, দ্বিতীয় পয়েন্ট হলো অনিশ্চয়তার উৎস সমূহ আছে কিছু, এটার কারণে। 3 নম্বর হলো চাহিদার পরিবর্তন, 4 নম্বর পয়েন্টটা হলো উৎপাদন ব্যয়ের পরিবর্তন, পরিবর্তন। 5 নম্বর হলো মূলধন ব্যয়ের পরিবর্তন। তো এই যে কতগুলো কারণ আমি তোমাদেরকে মাত্র বললাম, ডিউ টু দিস 5 reasons or 5 points we can say that there are some limitation while we solving the investment projects or taking the investment projects or selecting the investment proposal through the capital budgeting process। তো এই সমস্ত কিছু পয়েন্টের কারণে আমরা বলতে পারি যে মূলধন বাজেটিংয়ে কিছু সমস্যা আছে। প্রথম হলো অনিশ্চিত বিশ্ব। আমরা যে ক্যাশ ইনফ্লোগুলো চিন্তা করি যে আমরা ভবিষ্যতে আমরা এত করে টাকা পাবা, ধরো তুমি একটা মেশিন কিনছো, এই মেশিনটা থেকে প্রথম বছরে 10,000 পাবা, দ্বিতীয় বছরে 30,000 পাবে, তৃতীয় বছরে 50,000 পাবে। এগুলো কিন্তু সব প্রাক্কালিত নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ এস্টিমেটেড। দিস ইজ নট দ্য রিয়েল ক্যাশ ইনফ্লো আর দিস ইজ নট দ্য রিয়েল ফিগার। রিয়েল ফিগার ক্যান ভেরিজ আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। অর্থাৎ আমরা যেরকম চিন্তা করি যে ভবিষ্যতে আমরা একটা প্রজেক্টে ইনভেস্ট করব, এত টাকা পাবো, আসলে পৃথিবীটা তো অনিশ্চিত। তুমি এই কোভিড-19 কথাই চিন্তা করো। ডিউ টু কোভিড-19 ক্রাইসিস আমরা ইন দ্য মার্চ 2019-এ ইনভেস্টররা অথবা বিজনেসম্যানরা যেরকম পরিকল্পনা করেছে সেরকম কি পেয়েছে? একটু কমেন্টসে জানাও তো যে আসলে একজন বিজনেসম্যান, তোমার আব্বা বা আমার আব্বা বা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা বিজনেস করে, তারা যেরকম পরিকল্পনা করে রেখেছিল, মার্চের পর যে কোভিড-19 ক্রাইসিস বা প্যান্ডামিক হলো, এই কারণে কি আমরা আসলে আমাদের সেই এস্টিমেটেড লক্ষ্য ফিল আপ করতে পেরেছি? অবশ্যই পারিনি। কমেন্টসে জানাও কী কী কারণে। তা আসলে এই অনিশ্চিত বিশ্ব মানে তুমি যেরকম চিন্তা করতেছো সেরকম বিশ্বতে সেরকম হবে না, পৃথিবী তোমাকে সেরকম অর্থাৎ ফেভারে থাকবে এরকম না। অনিশ্চয়তার উৎসসমূহ বলতে বলছে যে বিভিন্ন কারণে কিন্তু অনিশ্চয়তার উৎস তৈরি হতে পারে। যেমন হতে পারে যে কোম্পানির সাথে ম্যানেজমেন্টের সাথে শ্রমিকদের দলাদলি, বোর্ড অফ ডিরেক্টরের সাথে ম্যানেজমেন্টের মন কষাকষি, বা হতে পারে আমাদের যে প্রধান যে এক্সিকিউটিভ বা সে হয়তো বা প্রধান নির্বাহী সে হয়তো আমাদের কোম্পানি ছেড়ে চলে গেছে, মারা গেছে। বিভিন্ন কারণে কিন্তু আমদানি রপ্তানি, সরকারের নীতি, বিভিন্ন কারণে আমাদের কিন্তু এইটা চেঞ্জ হতে পারে। প্রত্যয় মাত্র জয়েন করেছে। ধন্যবাদ প্রত্যয়, তোমার উত্তর সঠিক। তো অনিশ্চয়তা উৎসসমূহ বলতে বোঝাচ্ছে যে আসলে বিভিন্ন কারণে কিন্তু আমাদের কোম্পানিটাই আনসার্টেন। আমরা কিন্তু উই ক্যান নট গিভ এশিওর দ্যাট
অ্যাসুরেন্স দিতে পারি না বা ইনসিউরিটি দিতে পারি না আওয়ার কোম্পানি উইড সাস্টেন ফর এ আনলিমিটেড টাইম। আমাদের কোম্পানি কিন্তু আনলিমিটেড টাইমের জন্য সাস্টেন করবে এটা আমরা বলতে পারি না। আমরা ছোটোবেলায় একটা অ্যাড দেখেছিলাম, লিলি একটা সোপ বা একটা সাবানের ছিল, হঠাৎ করে সেটা ভ্যানিশ হয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে, অনেকগুলো নতুন নতুন কোম্পানি শেয়ার বাজার আসে, ফিনান্সিয়াল মার্কেটে আসে, বাট দে ক্যান নট সাস্টেন ফর আ নাম্বার অফ রিজনস। ওয়ান অফ দ্য রিজনস ইজ দে আর ফেসিং আনসার্টেইনটি। তারা বিভিন্ন ধরনের অনিশ্চয়তা বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এটা হলো এটা চাহিদার পরিবর্তন। আমাদের যারা ভোক্তা আছে, ভোক্তাদের চাহিদার পরিবর্তন হতে পারে, কাস্টমারের চাহিদার পরিবর্তন হতে পারে, পাওনাদারের চাহিদা পরিবর্তন হতে পারে, যিনি আমাদেরকে ক্যাপিটালটা প্রোভাইড করবে, শেয়ার হোল্ডার, বন্ড হোল্ডার, কোম্পানি, বিভিন্ন কারণে তাদের চাহিদা পরিবর্তন হতে পারে। ভোক্তার রুচি, অভ্যাস, দ্রব্যের দাম, ক্রেতার আয়, জনসংখ্যা, এরপর হলো আমাদের যে সিজন চেঞ্জ হতে পারে, নতুন একটা মানে পণ্য চলে আসতে পারে, এরপর মানে দামের যে চেঞ্জ, বিভিন্ন কারণে কিন্তু আমাদের চেঞ্জ ইন ডিমান্ড হতে পারে। যেমন কোভিড-19 সময় হঠাৎ করে তোমরা দেখেছো যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে, রাইট? তখন আমরা কি করেছি? আমরা পেঁয়াজ কিন্তু কম খাওয়া ধরছি। তার মানে আমাদের চাহিদা কিন্তু আমরা স্কুইজ করেছি, আমরা চাহিদাকে ন্যারো করেছি, ছোট করেছি। তো এইটা বিভিন্ন কারণে এরকম হতে পারে। তখন বিকল্প একটা পণ্য আসলে কি, পেঁয়াজ না খেয়ে পেঁপে খান। তো এরকমই কিন্তু হয়, অনেক সময় বলে যে ভাত না খেয়ে আলু খান, অর্থাৎ বিকল্প পণ্য চলে আসতে পারে। তুমি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছো হয়তো সেটার অন্য একটা সলিউশন আসতে পারে। ভোক্তারা তোমার এই প্রোডাক্টটা সেই পরিমাণ ভবিষ্যতে কেনার আশা ছেড়েও দিতে পারে। তো তুমি ইউ ক্যান নট এক্সপেক্ট টু গেট দ্য প্রিভিয়াস এস্টিমেটেড ক্যাশ ইনফ্লো। তুমি যেভাবে ভেবেছিলে যে এত পাবো, সেরকম তুমি নাও পেতে পারো, কারণ চাহিদার চেঞ্জ হতে পারে। উৎপাদন ব্যয়ের পরিবর্তন, শ্রমিকের মজুরি, কাঁচামালের পরিবর্তন, কাঁচামাল ব্যয়, বিভিন্ন কারণে কিন্তু আমাদের মূলধনের সুদ, কাঁচামাল খরচ, শ্রমিকের মজুরি, বিভিন্ন কারণে কিন্তু চেঞ্জ হতে পারে। চেঞ্জ মানেই হলো আমার প্রোডাকশন কস্টে একটা চেঞ্জ হবে। প্রোডাকশন কস্টে চেঞ্জ হওয়া মানে আমার ক্যাশ হলো, ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, উভয়টা কী হবে? এফেক্টেড হবে। মূলধন ব্যয়ের পরিবর্তন, আমরা বলেছি যে আমাদের এই যে মূলধন বাজেটিংয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ তুমি যে মূলধনটা বা তুমি যে ক্যাপিটালটা ইনভেস্ট করলা, এই মূলধনের জন্য তোমার সর্বনিম্ন রিটার্ন কত, সর্বনিম্ন আয়ের হার কত, অর্থাৎ তুমি এই মূলধনটা এখানে যে বিনিয়োগ করতেছো, তোমার এক্সপেকটেশন কত, তুমি কত পার্সেন্ট আয় এখান থেকে করতে চাচ্ছ, যেটাকে আমরা বলি মূলধন ব্যয়। অর্থাৎ এই মূলধনটা যে তুমি ইনভেস্ট করেছো, হয়তো সেটা শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিয়ে আসছো, তাদেরকে তোমার ডিভিডেন্ড দিতে হবে, হয়তো তুমি এই মূলধনটা কোনো ব্যাংক থেকে লোন করে নিয়ে আসছো, সেখানে তোমার ইন্টারেস্ট পে করতে হবে, অথবা তুমি কোনো বন্ড বাজারে বন্ড হোল্ডারের কাছ থেকে এটা বন্ড বিক্রি করে তাদের কাছ থেকে এই মূলধনটা নিয়ে এসেছো, সেক্ষেত্রে সেখানে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। তো এই মূলধন ব্যয়ের চেঞ্জের কারণে আমরা যেভাবে চাচ্ছি মূলধন বাজেটিং প্রসেসটা, ইট ক্যান বি চেঞ্জড, ইট ক্যান বি অল্টার্ড, মানে এটাকে আমি বলতে পারি না একবারে ফিক্সড বা রিজিক্ট কোনো, মানে একেবারে মানে কী বলবো, রিজিট কোনো কিন্তু প্রসেস না। তো এই বিভিন্ন কারণে কিন্তু আমাদের মূলধন বাজার প্রভাবিত হতে পারে, শেয়ার বাজার প্রভাবিত হতে পারে, শেয়ার, বন্ড, বিভিন্ন কারণে কিন্তু এগুলো পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটাই আলটিমেট আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় প্রভাবিত করে, এবং এই কারণে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এই মূলধন বাজেটিংটা আমরা যেভাবে এক্সপেক্ট করি সেরকম নাও হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমরা অফিসিয়ালি আজকে এই অধ্যায়টা শেষ করব। নেক্সট দিনে ইনশাল্লাহ আমরা নতুন আরেকটি অধ্যায় নিয়ে শুরু করব। আমাদের ফার্স্ট টার্ম 1-এর সিলেবাস কিন্তু এইটা ছিল। আমরা কিন্তু আজকে টার্ম 1-এর সিলেবাসটা শেষ করতে পারলাম। কোভিড-19 ক্রাইসিসের কারণে আসলে কিন্তু ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, এই কারণে আমরা কিন্তু আসলে ঠিকমতো ক্লাস করতে পারছি না। মানে একটা উইকে অনলি 1 ক্লাস আমরা পাই, এবং সেই একটা ক্লাসে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করি। তারপর আমরা 7-8টা ক্লাস এই অধ্যায় করেছি, এবং অলরেডি আমরা 20-র উপরে ক্লাস করেছি। তো আশা করি আমরা সামনের মাসেই ক্লাস শুরু হবে, উই ক্যান গো ব্যাক, উই ক্যান মানে অ্যাগেইন আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ, এবং তোমাদের সাথে মিট করতে পারবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তোমরা অবশ্যই আমার আগের ক্লাসগুলো যদি মিস করো, আগের ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো, অথবা আমাদের কলেজের পেজ আছে সেখান থেকেও দেখতে পারো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই যাদের বাবা মায়ের কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয় না, আমি কিন্তু কোভিড-19 ভ্যাকসিনের ফার্স্ট ডোজ অলরেডি আমি নিয়েছি। তোমরাও তোমাদের বাবা মায়ের ভিতরে যাদের বয়স 40-এর উপরে, অবশ্যই তাদেরকে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার জন্য তোমরা তাদেরকে গিয়ার আপ করবা। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।